ক্লাস এখন সিএমএ ক্লাস দেখা যাবে না। হ্যাঁ দেখা যাবে না। দেখা যাবে ও ক্যামেরা অফ করে রাখো। ছবিটা তুল ঘরটা সরাও মনে আছে কি হয়েছিল এটা আগে একবার ঠিক করছিলেন কিছু নাকি সারাদিন সবাইকে দেখতে পাচ্ছ না জি স্যার দেখেন আচ্ছা বেসিক এই জিনিসটা একটু লিখে নাও পারমাণবিক সংখ্যা আর ঘর সংখ্যা ইলেকট্রন বিন্যাস দেখাবো কিন্তু আমরা প্র্যাকটিসের জন্য দ্রুত লিখে নাও লেখা শেষ হলে বলবো সবার লেখা হলে আমাকে বলবে আমি পরের পেজে যাব সবার কি লেখা হয়েছে 10 পর্যন্ত এটা কিন্তু এর জন্য কাজে লাগবে পারমাণবিক সংখ্যা আর ঘর সংখ্যা দুটাই লিখে দিয়েছি পাশাপাশি পারমাণবিক সংখ্যা আর ঘর সংখ্যা এর জন্য কাজে লাগবে এর যেটা দিয়েছি সেটা হলো পারমাণবিক সংখ্যা ব্র্যাকেটে লিখে দিয়েছি আর ব্লু কালার যেটা দিয়েছি এটা হলো পারমাণবিক ভর ওয়ালাইকুম আসসালাম কিছু বেসিক দিয়েছি সেটা লিখে নাও পারমাণবিক সংখ্যা ঘর সংখ্যা এটা এমসিকিউ এর জন্য লাগবে সবার কি লেখা আছে তাহলে লেখা হয়েছে কিনা বলো ওকে তারপরে তাহলে আরো কিছু দিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে বন্ধ করে একটু লাগাই দেখো এটা পরে লাগাও দেখে নাও এখানে এটা হচ্ছে সোডিয়ামের গুলোতে পারমাণবিক সংখ্যা এই বিদ্যুৎ দিয়ে দিয়েছি আর এটা দিয়েছি ভর সংখ্যা এর পরে যেগুলো লিখে আসবে এর মধ্যে দিয়েছি এর বাইরে আসবে তোমরা এগুলো লিখে নাও ধাক্কা দিতে হবে ফোন দিছে এটা চাবিটা পড়ে এটা লাগাও এবার চাবি লাগাও না এত শক্ত হইছে না তো কে ফোন যাবো ফোন দানি ঠিক আছে
এখানে ধর উল্টো ফাঁকে 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 উপরে এই যে এখানে ধর এখানে 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 লাইটটা ছাড়ো বুদ্ধির কাজ সবাই কি লিখে দিচ্ছ? 11 থেকে 20 পর্যন্ত পারমাণবিক সংখ্যা দিয়েছি, গড় সংখ্যা দিয়েছি। লেখা হলে বলে বলো। আমরা ইলেকট্রন বিন্যাসে যাব। এগুলো বেসিক এর জন্য লাগবে, তাই আমি একটু রিভিউ করে এই জায়গা ধাক্কা দিন যেহেতু এর বাইরে আমি যা পড়াবো তার বাইরে দেখার চেষ্টা করতে হবে না। ধাক্কা দিয়ে সেরা স্যার আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, লিখে না বাবা, এগুলো বেসিক জিনিস দিয়েছি। এগুলো এমসিকিউর জন্য ইলেকট্রন বিন্যাস করাবো তো এই বেসিক দিয়েছি। বন্ধ করো এগুলো পারমাণবিক এটা পরে ওইটা বন্ধ করো হ্যাঁ হ্যাঁ ধাক্কাটা এখানে ধাক্কাটা হবে এখানে হ্যাঁ এবার লক্ষ্য স্যার এসএসসি পরীক্ষার জন্য 30টা মৌলিক কি মুখস্থ রাখলে হবে নাকি এর উপরেও আরো লাগবে? তারপরে ইম্পর্টেন্ট কিন্তু আমরা প্রশ্ন সামনে ইম্পর্টেন্ট কিছু দিয়ে দিব। মনে রাখবা সর্বোচ্চ তোমার মনে রাখতে হবে 36 37 কিন্তু মনে রাখলেই আসবে। 37 এর মধ্যেই থাকবে, ওকে স্যার। 35 এর মধ্যেই থাকবে। 37 গুলা কি ভেঙে গেছে? হ্যাঁ কি বলো? ফন্ট ভেঙে গেছে, এর ফন্ট ঠিক করে ফন্ট গুলা এর ফন্ট ভেঙে গেছে, ভেঙে ঠিক করে দিচ্ছি। ফন্ট ভেঙে যায় না তো, এটা বাংলা ফন্ট হয়ে গেছে, ইংলিশ ফন্ট হয়ে গেছে। আর এইগুলো তো আমরা সুন্দর শিখিয়েছিলাম যে স্কুল টাইমে ভালো করে মনিকাকে ফেলে কলিকাকে নিয়ে সিনেমায় যাব। 21 থেকে 30 পর্যন্ত মনে রাখার টেকনিক। স্কুল টাইমে ভালো করে মনিকাকে ফেলে কনিকাকে নিয়ে সিনেমায় যাব। ঠিক আছে, এটা হলো স্কুল টাইমে ভালো করে মনিকাকে ফেলে কনিকাকে নিয়ে সিনেমায় যাব। এইভাবে মনে রাখতে হয়। 21 থেকে 30 পর্যন্ত মনে রাখার টেকনিক সবার মনে থাকবে এই টেকনিকটা। আর এই নিচেরটা কিন্তু গড় সংখ্যা, যে ব্ল্যাক কালার করে দিয়েছি এগুলো হলো গড় সংখ্যা, এগুলো লাগবে না, এগুলো প্রয়োজন নাই। আর এখান থেকে এইগুলো গড় সংখ্যা এমসিকিউর জন্য লাগে, তাই আমি দিয়েছি এখানে। নিচের গুলো হলো গড় সংখ্যা আর উপরের গুলো হলো প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? রাইমা স্যার স্কুলটা জি স্যার শুনতে পাচ্ছি। সুন্দর টাইপের মনে রাখবে। স্কুল টাইমে ভালো করে মনিকাকে ফেলে কনিকাকে নিয়ে সিনেমায় যাব। অর্থাৎ 21 থেকে 30 পুরো সিরিয়ালে হয়ে যাবে। এটা ব্রেক, এটা হলো স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। স্যার তোলা হয়েছে। সবার তাহলে কিছু ইলেকট্রন বিন্যাসে যায়। আমরা ইলেকট্রন বিন্যাসের ছন্দ গত যে ক্লাসে যেটা বলছিলাম আমরা ছন্দটা শিখিয়েছিলাম, মনে আছে কি ছন্দটা তোমাদের? আমি এটা ছন্দ শিখিয়েছিলাম গত ক্লাসে। শোনো শোনো প্রিয়া, শোনো প্রিয় তোমার শোনো, ডিপিএস করো ডিপিএস করো, এফডিপিএস করো না। এই সিস্টেমটা মনে আছে? আমি কেটে দিয়েছিলাম পরে। ইয়েস স্যার। এবং সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা একটা লিমিট বলছিলাম গত ক্লাসে, আমি বলে দিয়েছিলাম। লিমিট হচ্ছে এস এর 2, পি এর 6, ডি এর 10, এফ এর 14টা ইলেকট্রন ধারণ করতে পারে, এটা আমি বলে দিয়েছিলাম। এবার ইলেকট্রন বিন্যাসগুলো আমি দেখিয়ে দিই। ইলেকট্রন বিন্যাসগুলো আমি দেখিয়ে দিচ্ছি। কিছু ইলেকট্রন বিন্যাস দেখাই দেব। ইলেকট্রন বিন্যাস সবাই পারো তো নাকি কার সমস্যা আছে? না স্যার। কারো কি ইলেকট্রন বিন্যাস সমস্যা আছে? ব্যতিক্রম সমস্যা আছে কে যেন বলছিলাম আগে? রাইমা বলছিল তাই তো? স্যার আমি বলছিলাম। জি স্যার। দেখো এখানে
ব্যতিক্রম গুলো সমস্যা, তাই তো? যেমন এই যে ক্রোমিয়াম দিয়েছি, হাইলাইটস করে দিয়েছি, ক্রোমিয়াম, কপার। ক্রোমিয়ামটা ব্যতিক্রম কেন? ক্রোমিয়ামের যদি নরমাল ইলেকট্রন বিন্যাস দেই তাহলে 4 এর উপর হবে s2 হবে a d হবে 4, s হবে 2, 4s2, d হবে 4, 3d4 হবে। কিন্তু আমরা জানি d4 হবে না, d9 হবে না। 4 হলে একটা ইলেকট্রন এই s থেকে একটা ইলেকট্রন সে নিজে নিয়ে নিবে, নিয়ে নিলে কি হয়ে যাবে 5 হয়ে যাবে, আর তখন এর একটা ইলেকট্রন হয়ে যাবে। এই জন্য আমরা এটা বলি 3d5 4s1। ঠিক এই দেখো কপারের ক্ষেত্রে নরমাল ইলেকট্রন বিন্যাস করলে দেখা যাবে কপারের এটা হবে 4s2 আর এখানে d এর উপরে হয়ে যাবে 9, কিন্তু d9 হবে না। এই s থেকে একটা ইলেকট্রন নিয়ে 10 হয়ে যাবে, আর এখানে s তখন একটা ইলেকট্রন হয়ে যাবে। এই জন্য ক্রোমিয়াম, কপার এরা ব্যতিক্রম। বুঝতে পারছো? স্যার আবার বুঝান। আবার বলছি, আবার দেখো বুঝান। নরমাল যদি এই ইলেকট্রন বিন্যাসটা আমরা এইভাবে দেই, 10 মিলাইতে চাই, ধরো আমি 10 মিলাইতে চাই, আমি একটা ইলেকট্রন বিন্যাস দিয়ে দেখাই তোমাদের, তাহলে এখানে যদি আমি দেখাই, স্যার অর্ধপূর্ণ পরিপূর্ণ অরবিটাল সবচেয়ে হ্যাঁ এটা আমি একটু ইলেকট্রন বিন্যাস করে আমি দেখাই দিচ্ছি। যেমন ধরো এটাকে আমি 8 ইলেকট্রন, আমরা এটা ক্রোমিয়ামটা এইভাবে দেখাই, যেমন ধরো ক্রোমিয়ামটা এটাকে আমরা ক্রোমিয়াম ভাবি। এটা বলো তো ক্রোমিয়াম যদি হয় এটাকে বলবো কি আমরা সিআর, সিআর, সিআর ক্রোমিয়াম 24। খেয়াল করো 23 এর পর কত আছে 24, 24। এখন যদি ক্রোমিয়াম লিখি কত, দেখো 1s2, এখানে যদি আমরা সিরিয়ালটা মনে আছে তো, তাহলে এখানে d এর উপরে হবে দেখো 10, 18 আর 20, আর তাহলে এখানে হবে কত 4, এখানে হওয়ার কথা 4, 3d4, তাহলে কত হয়ে গেল 24। কিন্তু এটা লেখা যাবে না। তুমি কি এটা বুঝতে পারছো 24 হয় কিভাবে? এই সিরিয়ালটা মনে আছে, ইলেকট্রন বিন্যাসের সিরিয়ালটা, শোনো শোনো প্রিয়া শোনো, প্রিয় তোমার শোনো। এই যে এটা জি স্যার। 4D এই যে এখানে ছিল, পরে ছিল, এই যে 4D পরে ছিল, কিন্তু সিরিয়াল মিলানের জন্য এই 4D কে আমরা ভিতরে ঢুকায় লিখব, এটা জানো তো? এই যে সিরিয়াল মিলানের জন্য 4D টা আমরা ভিতরে ঢুকায় লিখি, এটা বুঝছো না বোঝো নাই? বুঝছি স্যার। এই 4D টাকে আমরা ভিতরে ঢুকায় লিখলাম, তাহলে এটা হওয়ার কথা। কিন্তু এখানে আরও লেখা যাবে না, কারণ 3D কি হবে না, 4 হবে না। 3D কত হবে? 3D হয়ে যাবে, দেখো এখান থেকে একটা ইলেকট্রন এখানে নিয়ে নিব, হয়ে যাবে 5, আর এটা হয়ে যাবে তখন 1, এই নিচেরটা হবে সঠিক। এই 4 লেখা যাবে না, কারণ d অর্ধপূর্ণ বা পরিপূর্ণ হলে স্থিতিশীল হয়। d যদি অর্ধপূর্ণ হয় তাহলে স্থিতিশীল হয়, তাহলে d হলো 10 হলো পরিপূর্ণ, d অর্ধেক মানে কত d5, d5 হলো অর্ধপূর্ণ, তাই এটা স্থিতিশীল হবে। বুঝতে পারছো কিনা? তাই বা এবার বুঝতে পারছো d কত 4 না, এটা হয়ে যাবে 5, ds থেকে একটা ইলেকট্রন নিয়ে 5 হয়ে যাবে, আর ds হয়ে যাবে 1। বুঝছি। হ্যাঁ বুঝছি স্যার। এই যে 4 থেকে এই যে একটা ইলেকট্রন 4 নিয়ে হয়ে গেল 5, আর s এ তখন দুইটা ইলেকট্রন ছিল একটা হয়ে যাবে, তাহলে নিচেরটা কি দেখানোর দরকার? এটা কিন্তু হবে না, এটা বোঝানোর জন্য লিখছি, এটা লেখা যাবে না। ক্লিয়ার কিনা? জি স্যার ক্লিয়ার। আমাকে বলো, প্রশ্ন করো, ক্লিয়ার না হলে প্রশ্ন করো। এই Clear, তিনটাতে sir. লিখছি, এটা বুঝছো তো? জি স্যার বুঝছি। তাহলে ইলেকট্রন বিন্যাস আমাদের গেল। স্যার একটা মোলের ইলেকট্রন বিন্যাসে একটু সমস্যা আছে। হ্যাঁ বলো কোন? স্যার রুবিডিয়াম আর ল্যান্থানাম। ল্যান্থানাম তো ব্যতিক্রম, ল্যান্থানাম 57 যেটা, এটা ব্যতিক্রম। স্যার এটা একটু দেখাই দেন। ব্যতিক্রম এটা। আর রুবিডিয়াম তো কোনো ঝামেলাই নাই, এই যে 4s এখানে কি হবে 4s1, রুবিডিয়াম তো ঝামেলাই নাই, 4s1 হয়ে যাবে। এই যে ক্রিপ্টন 17, 37 হচ্ছে রুবিডিয়াম, এখানে খালি 4s1 হবে, আর কোনো চেঞ্জ নাই, এই যে এটার মতো হবে। দেখতে পাচ্ছ? লাস্ট হবে 4 এখানে, এখানে শুধু s তে 1 হবে, এখানে 36 আছে, এখানে 1 হয়ে যাবে, লাস্টে s এ একটা ইলেকট্রন প্রবেশ করবে রুবিডিয়ামে। 5s1 এর একটা ইলেকট্রন প্রবেশ করবে, 5s1। আর স্যার ল্যান্থানামে কি হবে? ল্যান্থানাম ব্যতিক্রম, এখানে d তে f এ ইলেকট্রন প্রবেশ করার কথা, কিন্তু f এ না গিয়ে d তে প্রবেশ করবে, এটা ব্যতিক্রম, মনে রাখবা। এটা আপ বাউন্ড
নীতি মানে না, এটা আউফবাউ নীতি মানে না। এটা আউফবাউ নীতি মানে না, এটা ব্যতিক্রম। আর কোনো কোশ্চেন আছে কারো? ওকে, কারো কোনো কোশ্চেন আছে কিনা? নো স্যার। ওকে, ইলেকট্রন বিন্যাস গেল। এবার দেখো ইলেকট্রন বিন্যাসগুলোকে তোমরা যদি সিরিয়াল আকারে বলে, যদি ডায়াগ্রাম পদ্ধতি লিখতে বলে তাহলে এইভাবে লিখবা। কিন্তু প্রথমে লিখবা স্ক্যান্ডিয়াম, যেমন 1s 2 2s 2 2p6, এইভাবে ডায়াগ্রাম করে করে লিখবে। তাতে এইভাবে ইলেকট্রন গুলো সিরিয়াল হয়ে যাবে। এটা হলো প্রথম শক্তি স্তর 1। এই যে 2, দুইটাই 2, দ্বিতীয় শক্তি স্তর। 3 দেখো এই যে সিরিয়াল করে লিখতে হবে, তৃতীয় শক্তি স্তর। s হচ্ছে চতুর্থ শক্তি স্তর। এইভাবে ডায়াগ্রাম করে গোল গোল করে এখানে কয়টা ইলেকট্রন আছে? 8টা 9টা, অর্থাৎ m সেলে স্ক্যান্ডিয়ামের 9টা ইলেকট্রন হবে। মনে থাকবে? কেউ কিন্তু এই যে ডিটা পরে লিখবে না, ডিটা পরে লেখা যাবে না। এটা হলো ডায়াগ্রাম পদ্ধতি লেখার একটা নিয়ম, মনে থাকবে? না হলে এটা যদি না করো তাহলে ইলেকট্রন বিন্যাসের সময় এটা ভুল হবে। ইলেকট্রন বিন্যাসের সময় ভুল হবে। আমি আরেকটা ইলেকট্রন বিন্যাস করে দেখাই দিচ্ছি, তোমরা দেখি কতটুকু তোমরা বুঝতে পারছো। আমরা এটা বড় ইলেকট্রন বিন্যাস করে দেখাই। যেমন ধরো আয়রন, আয়রনটাকে আমি দেখাবো, সবাই খেয়াল করো। আয়রনকে যদি ডায়াগ্রাম পদ্ধতি দেখাই তাহলে কি হবে বলো দেখি। প্রথম বলো তো আয়রন, তাহলে এখানে প্রথম স্তরে প্রথম সেলেই থাকবে কে বলো তো? শুধু প্রথমেই থাকবে কে? কি বলতে পারবা? স্যার এস থাকবে না? প্রথমে না, প্রথমে ডি। এখানে দেখো আমি যদি একটু দূরে দূরে করে দিই, এটা দেই আমরা, স্তরগুলো ভাগ করে ফেলতে হবে। দেখো স্তরগুলো ভাগ করে ফেলা, তাহলে প্রথম শক্তি স্তর এটা, এটাকে প্রথম শক্তি স্তর বলে। এখানে প্রথম শক্তি স্তর এটা হলে এইটুকু হবে। এখানে যদি আমরা কালার দেই, এটা একটা কালার দিলাম দেখো। তারপরে এটা হবে দ্বিতীয় শক্তি স্তর, এই যে 2 যেটা, এটা হবে দ্বিতীয় শক্তি স্তর। এটা আমি একটা অন্য কালার দিলাম। আর এটা হবে তৃতীয় শক্তি স্তর। তৃতীয় শক্তি স্তরকে আমি আরেকটা ডিফারেন্স টাইপের কালার দিই। আর এটা হবে চতুর্থ শক্তি স্তর। অর্থাৎ যদি ডি কেউ বাইরে লিখতো তাহলে কিন্তু স্তর মিলতো না, ডায়াগ্রাম পদ্ধতি করলে ভুল হবে। তাহলে এটাকে আমি একটা আলাদা কালার দেই, আমি একটা আলাদা কালার দিই। স্যার 4s এর পর টি লেখা যাবে না স্যার? অবশ্যই 4s ভিতরে ঢুকা, ডিটা পরে লেখা যাবে না। লিখলে স্তর পদ্ধতি, অর্থাৎ এই যে স্তর করে যে লিখি আমরা ডায়াগ্রাম পদ্ধতি লিখি তাহলে ভুল হবে। যদি বলা হয় আয়রনের তৃতীয় শক্তি স্তর ইলেকট্রন কত, কেউ যদি বলে কয়টা 2 8 8 18, এরকম যদি বলে 8টা হবে কথা, কিন্তু এখানে আছে কত 12 14টা। অর্থাৎ আয়রনের তৃতীয় শক্তি স্তর ইলেকট্রন থাকবে 14টা, কিন্তু ওই যে নিয়ম যদি অনুযায়ী কেউ বলে ভুল হয়ে যাবে, এই নিয়মে বলতে হবে। এটা হলো ডায়াগ্রাম পদ্ধতির জন্য অবশ্যই ডিটাকে ভিতরে লিখতে হবে, মনে থাকবে? তোমরা কি এটা বুঝতে পারছো? কালার করে দিয়েছি, এটা কি বুঝতে পারছো না বোঝো নাই? এটা কি প্রথম শক্তি স্তর, এটা হলো কে, এটা দ্বিতীয় শক্তি স্তর এল, এটা হলো এম, এটা হবে এল। কে কি বুঝতে পারছো? কেয়া, জি স্যার। রাইমা, তাসনিম, শক্তি স্তর পদ্ধতিটা বুঝতে পারছো কিনা? সবাই বুঝছো এটা? ইয়েস স্যার। পরীক্ষা যদি আসে এম সেলে, আয়রনের এম সেলে কয়টা ইলেকট্রন বিদ্যমান করতে পারবে তো? জি স্যার। এম কোনটা বলো তো? কোনটা এম, এটা না এটা? কোনটা এম? স্যার তৃতীয় শক্তি স্যার স্তর। 14টা স্যার। হ্যাঁ, তৃতীয় শক্তি স্তর স্যার এম। 14টা ইলেকট্রন আছে স্যার। এই যে আমি এটা কপি করে দেই যাতে তোমাদের এটা বোঝার জন্য সুবিধা হয়। আমি কপি করে দিচ্ছি, এখানে দেই সিরিয়াল করে দিচ্ছি আমি। এটা আমি এটা পিছনে নিয়ে গেলাম, দেখি প্রথমটা কে, এটা কে না সিরিয়ালে। তারপর এটা কত ইয়েস স্যার। এল, এল। এটা কত এম, আর এটা কত এন। এখন অবজেক্টিভ আসলে কি কারেকশন করতে পারবা যে আয়রনের এম শক্তি স্তরে কয়টি ইলেকট্রন বিদ্যমান যদি আসে? করা যাবে না? ইয়েস স্যার। জি স্যার। সবাই ক্লিয়ার কিনা 100%?
পরীক্ষায় কিন্তু অবজেক্টিভ আসে। তোমরা এটা অনেকেই ভুল করে ফেলে যে কোন শক্তি স্তরে কতটি ইলেকট্রন বিদ্যমান কেমনে বের করবা। আব্বাও নীতিতে ইলেকট্রন বিন্যাস করে স্তরগুলো আলাদা আলাদা করে ফেলবা, কোনটা চাওয়া হয়েছে সেই অনুযায়ী আনসার করবা। পারবা না? ইয়েস স্যার। সবাই এটা ক্লিয়ার? এই যে কালার করে দিয়েছি আলাদা আলাদা যাতে তোমাদের বোঝার সুবিধা হয়। পারবা তো সবাই? সবাই পারবা তো? স্যার আবার মনে হয় আর কে যেন বললো, আবার বলেন। প্রথমে ইলেকট্রন বিন্যাস করবা, নিয়ম অনুযায়ী 3D টা পাওয়ার হওয়ার কথা ছিল শেষে, কিন্তু 3D শেষে লেখা যাবে না, লিখতে হবে কোথায়? ভিতরে ঢুকায় লিখতে হবে। কারণ এই যে 3 এর সিরিয়াল হচ্ছে যদি ইলেকট্রন পরে প্রবেশ করবে, কিন্তু লেখার সময় 4s এর সামনে লিখতে হবে। লেখার পরে কেউ যদি 3D পরে লেখে তাহলে ডায়াগ্রাম পদ্ধতি যখন বলবা তখন ভুল হবে। তাহলে অবশ্যই 3D টা 4s এর আগে লিখতে হবে। ইলেকট্রন প্রবেশ করবে পরে, কিন্তু লেখার সময় অবশ্যই 3D 4s এর আগে লিখতে হবে। লেখার পর সিরিয়াল করবা, 1 এর সিরিয়াল, 2 এর সিরিয়াল, 3 4 এর সিরিয়াল আলাদা করবা। প্রথম শক্তি স্তরকে কে বলে? দ্বিতীয়টাকে এল, তৃতীয়টাকে এম, চতুর্থটাকে বলা হয় এন শক্তি স্তর। এখন পরীক্ষা অবজেক্টিভ আসবে আয়রনের এম শক্তি স্তরে কয়টি ইলেকট্রন বিদ্যমান? তাহলে आंसर কত হবে বলো তো? স্যার 14টি। আয়রনের এম শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কত? 14টি স্যার। আচ্ছা, যদি বলা হয় আয়রনের এন শক্তি স্তরে কয়টি ইলেকট্রন বিদ্যমান? স্যার 2টি। 2টি স্যার। স্যার 2টি। 2টি। তাহলে এবার বুঝতে পারছো? এইভাবে যদি গোল গোল করে করতে বলে তাহলে প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন দিবা? গোল করবা, গোল গোল করে ডায়াগ্রাম। তাহলে প্রথম দিবা 2টা, তারপরে দিবা কয়টা? 8টা, তারপরে 14টা, তারপরে দিবা 2টা। তাহলে এটা হলো ডায়াগ্রাম পদ্ধতি হয়ে যাবে। সবাই ক্লিয়ার? জি স্যার। ইয়েস স্যার। তাহলে প্রথম ইলেকট্রন গুলো আমরা সিরিয়াল করে দিতে পারি। রাইমা পরে জয়েন করছে, রাইমা কি বুঝতে পারছো? রাইমা স্যার আমার ইয়া ওয়াইফাই একটু সমস্যা দেখা দিচ্ছিল, লাইন কাটে গেছিল। এখন কি এটা তুমি পারবা? এটা দেখো, ইলেকট্রন বিন্যাস স্বাভাবিক নিয়মে করবা। করার পর 3D টা যদিও পরে প্রবেশ করে ইলেকট্রন, তোমরা 3D টাকে 4s এর আগে, হ্যাঁ তাহলে পদ্ধতি শেষ। ব্যতিক্রমের নিয়মটা দেখো, ব্যতিক্রম আমরা বলছিলাম যে ব্যতিক্রম আমি করে দেখাইছি যে যে কোনো অরবিটাল যদি অর্ধপূর্ণ হয় বা পরিপূর্ণ হয় তাহলে সেই ইলেকট্রনটা হবে অধিকতর সুস্থিতি অর্জন করবে। যেমন 3D এখানে যদি 5 হয়, 10 হয়, এই দেখো 6 3 7, আমার একটা কোশ্চেন ছিল। প্রত্যেকটা অর্ধেক অথবা পরিপূর্ণ হলে স্থিতিশীল হবে। যেমন এই ক্রোমিয়ামের ক্ষেত্রে দেখতেছি 3D4 আর 4s2, এত না হয়ে এই 4s থেকে একটা ইলেকট্রন এখানে যাবে, কত হয়ে যাবে? 5, আর s তখন হয়ে যাবে কত? 1 হবে। তাহলে এটা না হয়ে হবে কোনটা? নিচেরটা। কারণ 3D অর্ধপূর্ণ হলে স্থিতিশীল হয়, তাই এই এই প্রথমটা না হয়ে দ্বিতীয়টা উত্তর হবে, কারণ এটা হবে স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস। তোমাদের এরকম প্রশ্ন কিন্তু আমি তোমাদের যে প্রশ্ন দিব অনেক জায়গায় প্রশ্নটা করেছি যে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন, এইটুকু উত্তর লিখতে হবে, এভাবে সাজিয়ে লিখতে হবে। সবাই লিখে নাও, ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন, এই কথাগুলো উল্লেখ করতে হবে, লাস্টে এগুলো দেখাই দিতে হবে। লাস্টে লিখবে কারণ ক্রোমিয়াম 3D4 হলে 3D5 হবে যা অর্ধপূর্ণ, যা একটি স্থিতিশীল কাঠামো, তাই নিচের ইলেকট্রন বিন্যাসটি হবে নিম্নরূপ। লেখে উত্তর লিখে দিব। স্যার আমার কোশ্চেন ছিল। 4 মার্কের কোশ্চেন আসবে কিন্তু ভালো করে পড়ে না সবাই। বলো স্যার স্যার হচ্ছে KLMN এর পরে কি আসতে পারে স্যার? বলি 4টা তো স্যার পূর্ণ হলো, তাহলে আর সিরিয়ালে যাবা, সিরিয়ালে বর্ণমালা সিরিয়াল অনুযায়ী PQR আছে স্যার? অত দূরে আসে না, তুমি এইভাবে সিরিয়ালে যাবা, রুলস আছে এইভাবে সিরিয়ালে যাওয়ার। জি স্যার। ওকে, আর এটা 4 মার্কের প্রশ্ন হবে কিন্তু সবাই একবার ভালো করে পড়ে নাও। 4 মার্কের কোশ্চেন আসবে, এরপরে আমরা মনে হয় সৃজনশীলে চলে যাব। 4 মার্কের কোশ্চেন নাও। আমরা সাজেশন দিব, যদিও আমরা
তোমরা কি সব সাবজেক্টের সাজেশন পাবা। সর্বোচ্চ প্রত্যেকটা অধ্যায়ে যেভাবে প্রশ্ন করা যায় আমরা ঘুরে বেছে করে দিব এবং আনসার তৈরি করে দেব, বুঝাই দেব। সবাই কি পড়ে নিচ্ছ এটা? ইয়েস স্যার। সবাই পড়ে নাও। স্যার আমাদের এই পরীক্ষার কেমিস্ট্রি সিলেবাসটা কি স্যার জানেন নাকি? কেমিস্ট্রি সিলেবাসটা এখনো বলা হয় নাই, আমরা সাজেশন দিব, সাজেশন দিয়ে তারপর পরীক্ষা নিব। সৃজনশীল দিব, দিয়ে তোমাদের সৃজনশীলের উপরে পরীক্ষা নিব। ওকে স্যার। সবাই ভালো করে এটা লিখে নাও। এখন আমরা ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস সম্পর্কে দেখব। স্বাভাবিকভাবে ইলেকট্রন বিন্যাসের নিয়ম হলো আউফাব্য নীতি অনুসারে ইলেকট্রন বিন্যাসের নিয়ম হলো ইলেকট্রন সর্বপ্রথম নিম্ন শক্তি অরবিটালে প্রবেশ করবে, তারপরে সে ক্রমান্বয়ে অর্থাৎ ক্রম অনুসারে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করবে। আবার হুন্ডের নীতি অনুসারে আমরা ইলেকট্রন বিন্যাসের নিয়ম সম্পর্কে যা দেখতে পারি তা হলো সমশক্তি সম্পন্ন অরবিটাল সমূহ অর্ধপূর্ণ বা সম্পূর্ণ পূর্ণ হলে সেই ইলেকট্রন বিন্যাস অধিক স্থিতি হবে। অর্থাৎ এখানে sp6 হওয়ার কথা ছিল, যা এখানে p3 অর্থাৎ এটি অর্ধপূর্ণ হওয়া অর্ধপূর্ণ। আবার দেখো এখানে np6 অর্থাৎ কি এটা পূর্ণ, কারণ কি এখানে p এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো 6, আর এখানেও ইলেকট্রন যা শো করছে তা হলো 6, আবার এখানে ইলেকট্রন শো করছে 3, যা sp6 থেকে অর্ধেক। আবার ডি অরবিটালে আমরা জানি 10টি ইলেকট্রন থাকার কথা, এখানে ইলেকট্রন আছে 5টি। আবার এখানে ইলেকট্রন আছে 10টি, তাহলে এটি পূর্ণ অরবিটাল, আবার এটি অর্ধপূর্ণ অরবিটাল। আবার আমরা জানি এফ অরবিটালে ইলেকট্রন থাকার কথা 14টি, এখানে আছে 7টি, অর্থাৎ এই অরবিটালটি অর্ধপূর্ণ। আবার এখানে দেখো NF14, এখানে কি অরবিটালটি পূর্ণ রয়েছে, অর্থাৎ 14টি ইলেকট্রন থাকার কথা, ইলেকট্রনে 14টি ইলেকট্রনই আছে। স্বাভাবিকভাবে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে আমরা দেখতে পারি প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে 2টি ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরের পি অরবিটালে 6টি ইলেকট্রন, তৃতীয় শক্তি স্তরের এস অরবিটালে 2টি ইলেকট্রন, তৃতীয় শক্তি স্তরের পি অরবিটালে 6টি ইলেকট্রন, তৃতীয় শক্তি স্তরের ডি অরবিটালে 4টি ইলেকট্রন, চতুর্থ অরবিটালের অর্থাৎ এই প্রশ্নটা ইম্পর্টেন্ট বিধায় আমি বলছি 2টি ইলেকট্রন লেখা হইলে আমাকে আছে। বলবে। কিন্তু এই নিয়মটি আসলে কপারের সঠিক ইলেকট্রন বিন্যাস জি স্যার, নয়। সঠিক ইলেকট্রন বিন্যাসটি হলো রাইমা তাসনিম, তারপরে সাদমান, 1s2 2s2 তানভীর 2sp6 লেখা হয়েছে কিনা? 3s2 3p6 3p5 Yes, sir. 4s1। সবাই বুঝতে পারছো তো? তো এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে এই নিয়মটি Okay. কেন এই সঠিক প্রশ্নটা অনেক নয়। ইম্পর্টেন্ট, তাই আমি একটু কিছুক্ষণ বলছি। এই আগে আমরা প্রশ্নটা বলছিলাম সৃজনশীল যে অরবিট অরবিটালে পার্থক্য দেখো। এটা কি দিয়েছিলাম তোমাদের অরবিট অরবিটালে পার্থক্য? সমশক্তি সম্পূর্ণ অরবিটাল অরবিট অরবিটালে পার্থক্য আসতে পারে। অরবিট কি, অরবিটাল কি? স্যার আগে দিয়েছিলেন, মানে যখন আচ্ছা, অফলাইনে পড়েছেন। বুঝতে পারছি, এটা লিখে নাও আবার।
হয়ে যাবে। পরমাণুতে নিউক্লিয়াসের চতুর্দিকে যে সব নির্দিষ্ট শক্তি বিশিষ্ট প্রধান কক্ষপথে ইলেকট্রন আবর্তন করে তাকে বলা হয় অরবিট। আর নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রন আবর্তনের সর্বাধিক সম্ভাব্য অঞ্চলটাকে বলা হয় অরবিটাল। অরবিট সমূহকে এন দ্বারা প্রকাশ করা হয়। এন এর মান 1 2 3 ইত্যাদি হতে পারে। 1 হলে কে অরবিট, 2 হলে এল অরবিট, এবার সিরিয়ালে যেতে থাকে। অরবিটাল সমূহকে এসপিডিএফ দ্বারা সূচিত করা হয়। অরবিট সমূহকে হয় বৃত্তাকার, আর অরবিটাল সমূহ বিভিন্ন আকৃতির হয়। প্রতিটি অরবিটে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে। আর প্রতিটি অরবিটে সর্বোচ্চ 2n² সংখ্যক ইলেকট্রন থাকতে পারে, অর্থাৎ 2 8 18 32টা ইলেকট্রন থাকতে পারে। আর প্রতিটি অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে। এই হচ্ছে অরবিট অরবিটালের পার্থক্য। যেভাবে আসুক এর মধ্যে লিখলেই হয়ে যাবে। 4 মার্চের আসলেও 4টা লিখে দিয়েছি এই জন্য। স্যার অরবিটালের 4 নম্বর পয়েন্টটা একটু বুঝিয়ে দেন। 4 নাম্বার পয়েন্ট হচ্ছে প্রতিটি অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে। এটা বোঝায় যে একটা অরবিটালে একটা স্পিন থাকে, বড় ইন্টারমিডিয়েটে পাবা। একটা স্পিন হচ্ছে উপর দিকে, একটা স্পিন থাকে নিচের দিকে। অর্থাৎ একটি করে অরবিটালে মানে একটি করে বক্সে 2টা করে ইলেকট্রন থাকে। ইন্টারমিডিয়েট উঠলে সেকেন্ড অধ্যায়ে এটা আছে যে প্রত্যেকটি অরবিটালে 2টা করে ইলেকট্রন থাকবে। একটা করে বক্সে 2টা ইলেকট্রন থাকে, একটা থাকে উপর দিকে, একটা থাকে নিচের দিকে। আচ্ছা, গীতে সাম জয়েন করেছো? নাফিস টাফিস সাইফুল এগুলো একটাও জয়েন করে নাই। এখন আমরা নাফিস অরবিট সাইফুল ও সজীব অরবিটালের মধ্যে ওরা তো জানে। এখন আমরা অরবিট ও অরবিটালের মধ্যে পার্থক্য দেখব। অরবিট ও অরবিটালের মধ্যে পার্থক্য সাধারণত 2 মার্কসের জন্য এনে থাকে। তো চলো আমরা অরবিট ও অরবিটালের মধ্যে পার্থক্যগুলো দেখে নিই। দেখো তো, লেখা হলে আমাকে বলবা। প্রথম আমাদের সবসময় মনে রাখতে হবে, পার্থক্য যখন বলবে তখন আমাদের সবসময় সংজ্ঞা দিতে হবে। অর্থাৎ পরমাণুর
নিউক্লিয়াসের চতুর্দিকে যেসব নির্দিষ্ট শক্তি বিশিষ্ট প্রধান কক্ষপথে ইলেকট্রন সমূহ আবর্ত করে তাকে অরবিটাল বলে। যেমন আমরা এখানে দেখে নিই, এখানে এটি হচ্ছে একটি পরমাণু। কোনটি পরমাণু? এটি হচ্ছে একটি সোডিয়াম পরমাণু। সোডিয়ামের কেন্দ্রে অর্থাৎ নিউক্লিয়াসকে চতুর্দিকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে দেখো কিছু ইলেকট্রন ঘুরছে, অর্থাৎ ঋণাত্মক আধান বিশিষ্ট একটি কণা আবর্তন করে। একে আমরা ঋণাত্মক আধান বিশিষ্ট একটি কণা বা ইলেকট্রন প্রধান কক্ষপথের চতুর্দিকে আবর্তন করে। এই যে প্রধান কক্ষপথ, এটি আমরা অরবিট বলি। স্যার আজকে ডাক শুনে দিন স্যার, নামাজ আসতে স্যার। হ্যাঁ, শেষ করে দেবো আমরা। অরবিট সমূহকে সাধারণত n দ্বারা প্রকাশ করা হয়। n এর মান যদি 1 হয় তাহলে এটি বোঝাবে k অরবিটালে ইলেকট্রনটি রয়েছে। যদি n এর মান 2 হয় তাহলে এটি l অরবিটালকে নির্দেশ করবে। তো এখন দেখো আমি কিভাবে বুঝবো n এর মান 1 আর n এর মান 2। এই যে এটি নিউক্লিয়াসের সবচেয়ে নিকটবর্তী যে কক্ষপথটি থাকবে সেই কক্ষপথের মান হচ্ছে 1, তার পরবর্তী কক্ষপথের মান 2, তারও পরবর্তী কক্ষপথের মান 3। এভাবে ক্রমান্বয়ে n এর মান বৃদ্ধি পাবে, অর্থাৎ n এর মান এই কক্ষপথের n এর মান 1, এই কক্ষপথের n এর মান 2, এই কক্ষপথের n এর মান 3 নির্দেশ করছে। আবার অরবিটাল সমূহ সাধারণত বৃত্তাকার হয়। দেখো এটি একটি পরমাণু, এর কেন্দ্রে নিউক্লিয়াস রয়েছে। এই নিউক্লিয়াসের কে কেন্দ্র করে যে ইলেকট্রনগুলো যে পথে বা যে রাস্তায় ঘুরছে, সবার লেখা সেই শেষ হলে রাস্তাটি আমাকে কি বলো। বৃত্তাকার নাকি বক্রাকার নাকি রম্বসাকার নাকি চতুর্থাকার? বলো দেখি তোমরা। বক্রাকার। তাহলে এখন আমরা কিরে স্যার কই বাসায়?
আবার এখানে দেখো প্রতিটি অরবিটালে সর্বোচ্চ 2n সবার লেখা শেষ হলে আমাকে বলবা। স্যার তোলা হয়েছে। সবার তোলা হয়েছে? ইয়েস স্যার। জি স্যার। সবার তোলা হয়েছে কিনা? সাদমান, ইয়েস স্যার। সিয়াম, জি স্যার। উদয় হয়েছে? জি স্যার তোলা জি হয়েছে। স্যার। ওকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে দেখি এমসিকিউ গুলো দেখো দেখি পারো কিনা। আমি আমার মনে হয় আমার উচিত ছিল এখানে ব্লক করে করে দেওয়া। আমি এটা কালো করে দিই। কালো করে না দিলে তো তোমাদের কালো করে দেওয়ার অর্থ হচ্ছে তাহলে তোমরা বলতে পারবা যে কোন বিষয়টি কিনা। এবার খেয়াল করো, প্রথম প্রশ্নটার উত্তর কি হবে পড়ো সবাই। প্রথমটা কোনটা হবে? স্যার খরগোশ। কোনটা হবে উত্তর? বলো দেখি উত্তর কোনটা হবে? নিউটন সংখ্যা দেখো, নিউটন কণিকার জন্য কোনটি সত্য কে বলতে পারবা? স্যার খটা খ নাম্বার স্যার। আপেক্ষিক ভরের সমান। স্যার খ নাম্বার। এটা হবে উত্তর খ নাম্বারটা। কারণ এটার ভর এবং এটার ভর কাছাকাছি, দুইটার ভর হচ্ছে কাছাকাছি। প্রোটন এবং নিউটনের ভর হচ্ছে কাছাকাছি, আপেক্ষিক ভর সমান ধরা হয়। দুই নাম্বারটা বলো দেখি, দুই নাম্বারটা কি হবে? নিচের তিনটি মৌলে পারমাণবিক সংখ্যা দেওয়া আছে, মৌলগুলোর শেষে একটি ইলেকট্রন থাকবে। কোনটা কোনটা শেষে থাকবে? স্যার 1 এবং 2। 1 এবং 2 সবাই কি একমত? 1 আর 2 স্যার। তাহলে কিভাবে অবজেক্টিভ কানেক্ট করতে হয় এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তারপরে বলো 3 নাম্বার, আইসোটোপের জন্য কোনটি প্রযোজ্য? স্যার ঘ নাম্বার। স্যার সমান সংখ্যক প্রোটন স্যার। কি হবে? স্যার সমান সংখ্যক প্রোটন। সমান সংখ্যক কি? প্রোটন সংখ্যা সমান থাকবে। আইসোটোপের ক্ষেত্রে প্রোটন সংখ্যা কি থাকবে? সমান। লাস্টে প আছে, মনে রাখার টেকনিক হচ্ছে প্রোটন সমান, এটা টেকনিক। লাস্টে প আছে অর্থাৎ প্রোটন সংখ্যা কি হবে? সমান। সমান। এটা করো দেখি। এই দুইটা আইসোটোপ দেওয়া আছে, পার্সেন্টেজ দেওয়া আছে। দুইটা আইসোটোপ দেওয়া আছে, পার্সেন্টেজ দেওয়া আছে।
এর ভর সংখ্যা কত হবে বের করো, আমি ম্যাথ করিয়েছি। এটা বের করবো? হ্যাঁ করো, কত হয়? স্যার গ নাম্বার 152। সবাই করো, দেখো কি করছো, মিলছে কিনা সবাই। কয় নাম্বার সবাই করছো? এই যে ভর গুণন, এই যে ভর 46 গুণন পার্সেন্টেজ, 146 গুণন পার্সেন্টেজ যোগ 154 গুণন পার্সেন্টেজ, টোটাল টান দিয়ে ভাগ করবে 100 দ্বারা, কত হয়েছে উত্তর? 152 আসে স্যার। 152। সবাই করে করতে হবে তো দ্রুত, সরি, তাহলে বোঝা যাবে তোমরা প্র্যাকটিস করছো পড়াগুলো। ওকে, তারপরেরটা করো দেখি, তারপরে কোনটা হবে? 5 নাম্বারটা। তো এটা কি খ হবে না স্যার? স্যার 2 নাম্বার। আচ্ছা 2। বিয়োগ করলে যদি 0 হয় তাহলে বুঝতে হবে নিউটন সংখ্যা পূর্ণ। Yes, sir, তাহলে খ। উপরটাতে নিচেরটা বিয়োগ করে নিউটন সংখ্যা বের করতে হয়। আচ্ছা, তারপরে দেখো এটা বলো, এটা কোনটা হবে? কোনটা হবে এটা? স্যার খ নাম্বার হবে না? ক নাম্বারটা কিভাবে হবে? স্যার গ নাম্বার। স্যার গ নাম্বার স্যার, গ গ। কোনটা এটা হবে? জি স্যার। কেন হবে এটা? কারণ এখানে নিশ্চয় সংখ্যা দেওয়া আছে, এই দুইটার যোগফল হবে উপরে। এই দুটো যোগফল হচ্ছে ভর সংখ্যা। বুঝতে পারছো? যে ভুল করছে খ নাম্বার, খ হবে না কেন? এই দুইটার যোগফল হলো ভর সংখ্যা। বুঝতে পারছি না, বুঝো নাই? আচ্ছা, তারপর একটা বলো, বলো এনে আপেক্ষিক 2 পারমাণবিক নাম্বার। স্যার 2। হ্যাঁ? স্যার 2 নাম্বারটা। ওকে, তারপর একটা বলো, 8 নাম্বারটা বলো। 8 নাম্বারটা বলো দেখি। স্যার গ নাম্বারটা স্যার। কোনটা হবে উত্তর? গ স্যার। গ নাম্বারটা হবে, সবাই মুখস্থ রাখবা। গ নাম্বার। চিকিৎসাকে এখানে কৃষিক্ষেত্রে চিকিৎসাকে দুইটা আইসোটোপি ব্যবহার করা হয়। আচ্ছা, তারপর এখানে এই দেখে দেখি 9 10টা বলো তো দেখি। এ স্যার এটা হচ্ছে গ। স্যার গ নাম্বার 9 গ। এখানে কি বলছে? এর পারমাণবিক সংখ্যা, এখানে বলছে এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 39। এর তো ভুল বলছে। বিসি এর নিউক্লিয়ন সংখ্যা একই। বিসি এর নিউক্লিয়ন সংখ্যা কি এক? না, ভুল বলছে। বিসি এটা গ নাম্বার হবে। স্যার গ হবে তো না স্যার? কারণ এখানে যতটি প্রোটন আছে নিউটন আছে, এখানে বাইরে করবা, উপর থেকে নিচেরটা বিয়োগ করলেই বের হয়ে যাবে, উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ করলেই বের হয়ে যাবে। এখানে প্রোটন আছে 20টা, নিউটন 20টা, এখানে 16টা প্রোটন 16টা নিউটন। বুঝতে পারছো? উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ করে করতে হবে। এটা কোনটা হবে?
এখানে দুইটা উত্তর হতে পারে, একটা হচ্ছে ডি উত্তর হবে, আর একটা উত্তর হবে ডি উত্তর হতে পারে, আর একটা উত্তর হবে সালফার অর্থাৎ 16 কার্বন অর্থাৎ সি উত্তর হতে পারে। তার মধ্যে জি স্যার, এক নাম্বারটা। লজিক দুটেই উত্তর হতে পারে, যেহেতু ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে ভিন্নতা দেখা যাবে। একাধিক যোজনী, যোজনী যখন একাধিক হয় তখন ইলেকট্রন এসে ভিন্নতা দেখা দিবে, তখন ডি হবে। ডিটাই হচ্ছে মেন উত্তর, দুইটাই উত্তর হয়, কিন্তু ডিটা হবে উত্তর, কারণ ইলেকট্রন বিন্যাসে যখন ভিন্নতা দেখা দেয় যোজনীতে তখন হয় এটা। ঠিক আছে, ওকে, দুইটাই উত্তর আছে এখানে। তারপর সৃজনশীলটা আমরা যদি দেখাই, স্যার কালকে দেখাবেন না স্যার? কালকে আচ্ছা, দেখাচ্ছেন। কালকে দেখাই তাহলে। সৃজনশীল অনেক আমাদের আছে, অনেক আলোচনা করব আমরা, অনেক সৃজনশীল, এবং আমরা যা পড়াবো এর বাইরে আশা করি আসবে না। তো আগামী ক্লাসে তাহলে দেখাবো। ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। সবাই ভালো থাকো, আমাদের দিন যেহেতু সুস্থ থাকো, আগামী ক্লাসে দেখা হবে। আগামী